আচ্ছা, আজকে আমাদের ভেক্টরের শেষ টপিক আর কি। এটা হইলে আমাদের ভেক্টর চ্যাপ্টারের থিওরি সব শেষ। তারপরে আমরা ম্যাথ আজকে কিছু দেখব, দরকার হলে নেক্সট দিনও কিছু দেখতে পারি। তবে আজকে থিওরি সব শেষ হয়ে যাবে। তো লাস্ট যে টপিকটা বাদ ছিল, যে আমরা ভেক্টর ক্যালকুলাস দেখতেছিলাম, ওইটার গ্রেডিয়েন্ট বের করা দেখছিলাম, ডাইভারজেন্স বের করা দেখছিলাম। আর লাস্ট যেটা বাদ আছে সেটা হচ্ছে কার্ল। এটা হচ্ছে কার্ল, CURL। এমনি আমরা ওই কোকরা বলতে কার্ল শব্দটা ইউজ করি, এখানেও ব্যাপারটা তাই। তো কার্ল দিয়ে কি কি, এটার জন্য কি কি পয়েন্ট লাগবে সেগুলো একটু বলে দিচ্ছি। প্রথম হচ্ছে এই অপারেশনটা, কার্ল অপারেশনটা চালানোর পরে আমরা যে ভেক্টরটা পাবো, সেক্ষেত্রে সেটা একটা ভেক্টর রাশি পাবো। আগের দিন দেখছিলাম ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাচ্ছিলাম। তো এইখানে একটা ভেক্টরের উপরেই ওই ন্যাবলা অপারেটরটা ক্রিয়া করবে। তারপরে আমরা যে রাশিটা পাবো সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এক্ষেত্রে প্রাপ্ত রাশিটি বা ক্ষেত্রটি আর কি, রাশিটি একটি ভেক্টর রাশি। আর কোনো একটা ভেক্টর যদি এ হয়, তাহলে তার কার্ল বের করতে বললে এ একটি ভেক্টর হলে এর কার্ল যদি বের করতে বলে, সেটা হবে ওই ন্যাবলার সাথে এ ভেক্টরটার ক্রস গুণ। ওকে, তো আমরা জানি যে ক্রস গুণে সবসময় একটা ভেক্টর রাশি আসে, সেটাই এখানে আসছে অ্যাকচুয়ালি, এই যে এই ক্ষেত্রে। তো এখানে আরো একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে কোনো একটা ভেক্টরের যদি কার্ল শূন্য হয়, মানে কোনো ভেক্টরের বা কোনো ভেক্টর ক্ষেত্রে, যেটাই বলি না কেন, কোনো ভেক্টরের কার্ল শূন্য হলে, শূন্য হলে যেটা বোঝাবে ওই ভেক্টরটা ঘূর্ণনশীল না। আই মিন ওই ভেক্টরটা ঘূর্ণায়মান না, এরকম আর কি, অঘূর্ণনশীল। ওই ভেক্টরটি কার্ল শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল এবং একই সাথে সংরক্ষণশীল, সংরক্ষণশীল। মানে কখনো কখনো অঙ্কে এভাবে বলবে, একটা ভেক্টর দিয়ে বলবে যে দেখাও যে এটা ভেক্টরটা সংরক্ষণশীল কিনা, তখন তুই কার্ল বের করে যদি জিরো আসে তখন বলতে হবে যে হ্যাঁ ভেক্টরটা সংরক্ষণশীল। আচ্ছা, একই সাথে আরেকটা পয়েন্ট লিখে রাখতে পারি, সেটা হচ্ছে কার্লের, যদি একটা ভেক্টরের কার্ল বের করে তার আবার যদি আমরা ডাইভারজেন্স বের করি, সবসময় শূন্য হবে। কার্লের ডাইভারজেন্স সবসময় শূন্য হয়। এটা 4 নম্বর পয়েন্টে লিখে রাখতে পারিস। কোন ভেক্টর ক্ষেত্রের, মানে সেটা ঘুরতেছে না। আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট লিখে দিব, তাহলে বুঝে যাবি যে কার্ল অ্যাকচুয়ালি কি মিন করে। সেটা লিখে দিলে এটা বুঝে যাবি। দাঁড়া, এটা লিখে দে, কোন ভেক্টর ক্ষেত্রের কার্লের ডাইভারজেন্স শূন্য। আচ্ছা, এই পয়েন্টটা প্রথমে লেখা উচিত ছিল, আমি এখন লিখে দিচ্ছি যে একটা কোনো বিন্দুর চারদিকে, কোনো বিন্দুর চারদিকে একটি ভেক্টর কতবার ঘুরে, কত, এটা কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের, মানে আগে কার্ল বের করব, তার ডাইভারজেন্স বের করলে শূন্য হবে, কার্লের ডাইভারজেন্স শূন্য। আর কোনো বিন্দুর চারদিকে একটি ভেক্টর কতবার ঘুরে তা কার্ল নির্দেশ করে। তার মানে কার্ল হচ্ছে এমন একটা জিনিস, কোন একটা ভেক্টর ঘূর্ণনশীল কিনা
সেটাই কার্ল দিয়ে বোঝা যাবে। সো কার্ল যদি শূন্য হয় তার মানে বোঝা যাচ্ছে ওই ভেক্টরটা ঘূর্ণনশীল না, সেই স্থির। ওকে, এরকম। তো আমি কয়েকটা ম্যাথ, সোজা ম্যাথ দেখাচ্ছি। এই কার্ল কেমনে বের করব সেটার একটা উদাহরণ দেখাই। ধর ভেক্টর থিওরি শেষ হয়ে যাবে আর কি। এখন ম্যাথ চাইলে আমরা আজকে করেই শেষ করতে পারি, আবার চাইলে আরো লেন্দি করতে পারি। এটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের ব্যাপার, কিন্তু এমনিতে থিওরি শেষ হয়ে যাবে, মানে এরপর তোরা চাইলে নিজেরা প্র্যাকটিস করে ম্যাথ করতে পারবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নৌকার গুলা করাবো, নৌকার গুলা করাবো, নৌকার গুলা বলছি করাবো। আজকে নৌকার কিছু দেখাবো, তারপরে প্রবলেম হইলে বাকিগুলা দেখো। ধরো একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে, মুসলাম রে, সবার লেখা হয়েছে? সঞ্জু লাস্ট ক্লাস দেখে নিছিস? ইয়াতে কোনটা জানি মিস হয়েছিল তোর? আচ্ছা, গুড। ধর এরকম একটা ম্যাথ, সেটা হচ্ছে বইয়েরই ম্যাথ। ফাই দেওয়া আছে, ফাই হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, সেটা 3x² ওয়াই, না সরি, 3xy² z³ না সরি, এটা না, একটা ভেক্টর এ যেটা হচ্ছে 3x² zi প্লাস xyz² j মাইনাস x³ y² z k, এটা একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে। এইটার কার্ল বের করতে বলছে আর ডাইভারজেন্স বের করতে বলছে। ডাইভারজেন্স তো আগের দিন বলছি ডাইভারজেন্স কেমনে বের করা লাগবে, সো আমরা কার্লটাই আজকে বের করব। এটার কার্ল নির্ণয় করতে বলছে। কার্ল নির্ণয় করা মানে এটার সাথে ন্যাবলা ক্রস গুণ করা লাগবে। তো ন্যাবলা কি ছিল আগের দিন আমরা লিখছিলাম, তো আমি লিখতেছি। সুতরাং আচ্ছা, ক্রস গুণ যদি করতে হয়, ক্রস গুণ করার নিয়ম কি ছিল? ক্রস গুণ মানে হচ্ছে দুইটা ভেক্টর ক্রস গুণ করার জন্য নির্ণায়ক বানাইতে হইতো। তো আমরা এখন এই ন্যাবলা আর এ এই দুইটা নিয়ে একটা নির্ণায়ক বানাবো। তো ন্যাবলাটা কি ছিল? ন্যাবলা ছিল এরকম যে, আচ্ছা নির্ণায়কটা ক্রস গুণের ক্ষেত্রে ফার্স্টে আই জে কে, আচ্ছা ন্যাবলাটাকে পাশে লিখে নেই, মনে পড়বে নি। এরকম ছিল আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এটা ছিল ন্যাবলা। তার মানে বা ডেল যেটাকে বলতাম আমরা। তো এইটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এও একটা ভেক্টর রাশি। তো এই দুইটা নিয়ে যদি আমরা এখন এদের ক্রস গুণ করতে যাই, তাহলে নিয়ম ছিল ফার্স্টে আই জে কে নিব, তারপর ফার্স্ট ভেক্টর যেটা তার আই জে কে এর সাথে যে সহগগুলো আছে সেগুলো লিখবো। তাহলে লিখি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আর একই সাথে সেকেন্ড ভেক্টরটার আই জে কে এর সাথে যে সহগগুলো ছিল সেগুলো লিখবো। তাহলে সেকেন্ড ভেক্টরটার সাথে যা যা আছে, আই এর সাথে আছে হচ্ছে 3x² z, আর জে এর সাথে আছে xyz², আর কে এর সাথে আছে মাইনাস x³ y² z। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারণ ক্রস গুণ, ভেক্টরের ক্রস গুণ মানেই নির্ণায়ক ছিল, মনে আছে? মানে আমরা তো এখন যে জিনিসটায় আসছি, আগের দিন ডাইভারজেন্স করলাম ডট গুণ, তখন ডট গুণের সূত্র খাটাইছি। আজকে আজকেও ক্যালকুলাস করব, একটু পরে ক্যালকুলাস লাগবে, যেহেতু ক্যালকুলাসের অপারেটর আছে সেটা লাগবে। তো আমরা কিন্তু তিনটা জিনিস পড়ছি। প্রথম দিনেরটা ছিল জাস্ট নর্মাল, ওই যে যখন গ্রেডিয়েন্ট বের করতে বলতো, জাস্ট ন্যাবলার সাথে একটা স্কেলার রাশির গুণ হয়েছিল,
ডাইভারজেন্স ছিল ডট গুণ, তখন কিন্তু আমরা ডট গুণের সূত্র অ্যাপ্লাই করছি। আর আজকে হচ্ছে কার্ল, সেটা হচ্ছে ক্রস গুণ, তাহলে ক্রস গুণের সূত্র অ্যাপ্লাই করব। ক্রস, দুইটা ভেক্টরের ক্রস গুণ মানেই নির্ণায়ক বানাইতে হবে, সো নির্ণায়ক বানাইছি। বুঝছিস সাবির নাকি? হ্যাঁ, ডট তো আগের দিন করছি, সেটা তো ডাইভারজেন্সে ছিল। কার্ল মানেই হচ্ছে ক্রস গুণ, সো কার্ল করতে বললেই সবসময় আমার নির্ণায়ক করা লাগবে। ওকে, আচ্ছা এইবার আসি। এখন ক্যালকুলাস আমাদের দরকার হবে, কখন দরকার হবে একটু পরেই লাগবে। দেখ তো আমরা এখন নির্ণায়কের ফর্মুলা অনুযায়ী যা নিয়ম ছিল, যে প্রথমে, তো এটার পরের লাইনটাকে আমি উপরে লিখতেছি, প্রথমে আই কে নিব, নিলাম আই, তারপর এইটা আর এইটা বাদ চলে যাবে, থাকবে হচ্ছে এইটার সাথে এইটা গুণ আর এইটার সাথে এইটা গুণ। মানে ব্যাপারটা এরকম আসতেছে, আয়ের সাথে যেটা আসতেছে সেটা হচ্ছে ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই, এটার সাথে গুণ হচ্ছে ওইটা, মানে হচ্ছে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। আর সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাস দিলাম, এইবার এইটার সাথে এইটা গুণ, মানে ডেল ডেল জেড আর এক্স ওয়াই জেড স্কোয়ার, এক্স ওয়াই জেড স্কোয়ার। আমি কোথাও লিখতে ভুল করলে বলিস। এটা হচ্ছে যখন আই নিলাম, নির্ণয়কের নর্মাল রুল অ্যাপ্লাই করলাম। এবার যখন জে নিব তখন একটা মাইনাস সাইন আসবে, নিলাম, তারপরে আবার এবার এইটা আর এইটা বাদ চলে যাবে, এইটার সাথে এইটা গুণ যাবে, আই মিন হচ্ছে ডেল ডেল এক্স, এইটার সাথে গুণ যাচ্ছে এইটা মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, আর সূত্রের মাইনাস, তারপর এইটার সাথে এইটা আসবে, মানে হচ্ছে ডেল 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 জেড, এটার সাথে আসবে থ্রি এক্স স্কোয়ার জেড, থ্রি এক্স স্কোয়ার জেড। এই এবার যখন কে নিব প্লাস আসবে, এইবার আবার এইটা আর এইটা বাদ চলে যাবে, সো এইটার সাথে এইটা গুণ হবে, ডেল ডেল এক্স, এইটার সাথে গুণ হবে এক্স ওয়াই জেড স্কোয়ার, আর এইটার সাথে মাঝখানে সূত্রের মাইনাস আর এটার সাথে এটার গুণ হবে, মানে হচ্ছে ডেল ডেল ওয়াই থ্রি এক্স স্কোয়ার জেড, এরকম আসে। আমি কোথাও চিহ্ন টিহ্ন ভুল করছি নাকি রে? মাইনাস, না ঠিক আছে, আচ্ছা এখানে কে এর উপরে হেড দেন, ওকে ঠিক আছে, থ্যাঙ্কস। আচ্ছা এখন আমাদের নর্মাল, ওই যে আমরা এবার ক্যালকুলাস অ্যাপ্লাই করব, এটা মুছে দিচ্ছি। তার মানে এইটা হচ্ছে আমাদের সেই কার্ল, এবার ক্যালকুলাস অ্যাপ্লাই করব। আই এর সাথে এইটার ডিফারেন্সিয়েট করা লাগবে। তো ডিফারেন্সিয়েশনের নিয়ম ছিল ওয়াই বাদে যা আছে সবগুলোকে কনস্ট্যান্ট ধরবো, তাহলে ওয়াই বাদে কি কি আছে, এখানে এক্স কিউব আছে আর জেড আছে, আর মাইনাস, মানে হচ্ছে মাইনাস এক্স কিউব জেড, এটা বাইরে চলে আসবে। আর ওয়াই স্কোয়ার কিছু যদি ডিফারেন্সিয়েট করি কি আসে, টু সামনে আসবে, এই যে পাওয়ারটা সামনে আসবে, আর ওয়াই এর পাওয়ার এক কমে যাবে, মানে টু ওয়াই আসবে। এইটা হচ্ছে এইটার ডিফারেন্সিয়েট করলে মাইনাস, এইখানে জেড বাদে বাকিগুলা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এক্স ওয়াই বাইরে আসলো, আর জেড স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে টু জেড আসবে, তাহলে সেটা হচ্ছে টু জেড। হ্যাঁ ব্র্যাকেট না দিলেও হয়, দিলেও হয়, সমস্যা নাই, ব্র্যাকেট দিচ্ছি না। আচ্ছা এইখানে মাইনাস জে, এইখানে যখন ডিফারেন্সিয়েট করব এক্স বাদে বাকিগুলা কনস্ট্যান্ট, মানে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, আর মাইনাস বাইরে নিয়ে আসলাম, ওয়াই স্কোয়ার জেড, এটাকে বাইরে নিয়ে আসলাম। এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে সেটা আসতেছে হচ্ছে থ্রি, সামনে চলে আসবে, এক্স এর পাওয়ার এক কমে যাবে, মানে এক্স স্কোয়ার হয়ে যাবে। এবার মাইনাস, এই ক্ষেত্রে জেড কনস্ট্যান্ট, জেড বাদে বাকিগুলো কনস্ট্যান্ট, মানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার বাইরে চলে আসছে, আর জেড কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয়, সো এটাকে ওয়ান লিখে দিলাম। আর প্লাস কে এইখানে যা যা থাকে সেটা একটু লিখতেছি, এক্স বাদে যা আছে ওয়াই জেড স্কোয়ার, এটাকে আগে বাইরে নিয়ে আসলাম। এবার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয়, থাকলো মাইনাস, পরেরটাই হচ্ছে পুরাটাই কনস্ট্যান্ট, এখানে কোনো ওয়াই নেই, পুরাটাই কনস্ট্যান্ট, মানে এটা জিরো হয়ে যাবে।
তাহলে ফাইনাল, ও সরি সরি, কে হ্যাটটা বাদ পড়ছে, হ্যাঁ কে হ্যাট। ওকে, তাহলে আমাদের ফাইনাল লাইন যেটা আসলো সেটা হচ্ছে এরকম আসছে। ফাইনাল লাইনটা এরকম আসছে, আই এর সাথে আসছে আর 2, আই এর সাথে আসতেছে হচ্ছে, এবার এই আই গুলাকে আমরা পরে লিখে দিতে পারি। এইখানে থাকতেছে হচ্ছে -2x³ ওয়াই জেড, ওয়াই জেড মাইনাস, ওই সাইডে আসছে হচ্ছে 2, ওই যে আমরা ভেক্টরে নর্মালি আই জে কে পরে লিখি না, aXi ay j তারপরে az কে। সমস্যা মানে এইখানে একদম প্রথমে ডেল ডেল এক্স এর আগে যে আমি আই লিখছিলাম, কোনো কোনো ক্ষেত্রে দেখবি ওই আইটাকে পিছনেই লেখা আছে, কিন্তু আমি পিছনে লিখি না, এই জন্য এটা একটা অপারেটর, তো এটার পাশে আই দেওয়াটাকে একটু অড দেখায় আর কি, এই জন্যই সামনে লিখছি। অবশ্য কোনো সমস্যা নাই যদি কেউ পেছনে লেখে। ওকে, তো এখন এইখানে যেহেতু ওরকম কোনো প্রবলেম নাই, আইটাকে পরে লিখে দিচ্ছি, কেউ সামনে লিখলেও সমস্যা নাই। XYZ এইটা আসলো তাইলে হচ্ছে -x³ 2x³ YZ, আর এখানে হচ্ছে -2xyz, -2xyz, এইটুকের সাথে আসতেছে আই প্লাস যে সাথে আসতেছে হচ্ছে 3 -3 x² z, আর -3x², এই পুরোটার সাথে আসতেছে জে, সরি এটা মাইনাস ছিল, সরি জে এর আগে মাইনাস ছিল, আর প্লাস কে এর সাথে আসতেছে, মানে যা আসে তাই লিখে দিব, কে এর সাথে আসতেছে শুধু YZ², কে এর সাথে আসতেছে শুধু YZ²। ওকে, YZ² কে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। দেখ ফাইনাল যে জিনিসটা পাইছি এটা একটা ভেক্টর রাশি, আর আমরা তাই বলছিলাম একটা ভেক্টর ক্ষেত্রের যদি কার্ল বের করি সবসময় একটা ভেক্টর রাশি পাবো, সেটাই পাইছি। তো এরকম এই কোশ্চেনটার সাথে কখনো এভাবে বলে দিতে পারে, কোশ্চেনটা এভাবে বলতে পারে যে কোনো একটা বিন্দু বলে দিতে পারে, ধর এইখানে কোশ্চেনটা এরকম বলছে, এরকম একটা বিন্দু দিয়ে দিছে যে এই -2, সরি 2 -1 1, মানে ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থায় 2 -1 1, এই বিন্দুতে কার্লের মান কত হবে সেটা বলছে। তুই এই পর্যন্ত বের করার পরে এই যে এই মানগুলা, 2 এর মানটা x এর জায়গায় বসাই দিবি, অ এর জায়গায় -1 বসাই দিবি, জেড এর জায়গায় 1 বসাই দিবি, তারপরে যে মানটা আসে সেটা হবে ওই নির্দিষ্ট বিন্দুতে কার্লের মান। এভাবে অঙ্ক বলতে পারে। সবাই কি বুঝছিস? মানে কার্ল নতুন কিছুই না, জাস্ট আমরা যে নর্মালি ক্রস গুণ করি সেরকমই, জাস্ট খালি এখানে ডিফারেন্সটা, এখানে ভেক্টরটাও অ্যাপ্লাই, সরি ক্যালকুলাসটাও অ্যাপ্লাই করা লাগতেছে। আচ্ছা, আর হ্যাঁ, থার্ড ব্র্যাকেট না দিয়ে তুই ফার্স্ট ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা নাই। একটা কথা বলি, সেটা হচ্ছে ইন্টারে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট নিয়ে কোনো ঝামেলা নাই, যা ঝামেলা ওগুলো 9-10 পর্যন্তই ছিল। ইন্টারে তুই সব জায়গায় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারিস, একটা ছোট করে আর একটা বড় করে দিয়ে, তাতেও সমস্যা নাই। সব জায়গায় থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারিস, এতে কিচ্ছু আসে যায় না। কিন্তু ওই যে কিছু ক্ষেত্রে মেনটেন করা লাগবে, যেমন ম্যাট্রিক্স বুঝাইতে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, ওকে, এরকম একটা ব্যাপার। তো ওই সব ক্ষেত্রে আবার নির্ণায়কের ক্ষেত্রে তুই ওখানে যে দুইটা টান দিতে হয়, এইটারে আবার তুই ব্র্যাকেট বানাইতে পারবি না, এগুলো একটু খেয়াল রাখবি। কিন্তু এমনি নর্মাল ব্র্যাকেট হিসাবে যেখানে আমরা ইউজ করি, সেখানে আমি কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম না সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম না থার্ড ব্র্যাকেট দিলাম, তাতে কিচ্ছু কাটাকাটি হবে না। ওকে, সো এগুলা নিয়ে কোনো চিন্তা করবি না। আচ্ছা, এবার আসি এরকম, ওই যে আমরা বললাম যে কোনো একটা ভেক্টর সংরক্ষণশীল কিনা, এরকম যদি দেখাইতে বলে, তো এই ভেক্টরটাকেই দিয়ে তোকে যদি বলতো যে এই ভেক্টরটা সংরক্ষণশীল কিনা বা এই ভেক্টরটা ঘূর্ণনশীল কিনা, এখন বলতো এই ভেক্টরটার কার্লের মান যেটা আসছে, আমরা কি এই ভেক্টরটাকে মানে ঘূর্ণনশীল বা অঘূর্ণনশীল বলার জন্য কি ইয়া দরকার ছিল, মানে ক্রাইটেরিয়াটা কি দরকার ছিল? এই এ ভেক্টরটাকে আমি ঘূর্ণনশীল বা অঘূর্ণনশীল কিনা সেটা আমি বলবো, তো সেটার জন্য এখন লাস্টে আমার আর কি করা দরকার ছিল, এই কার্ল বের করার পরে, আমি যদি ওই যে ওই বিন্দু বসায় যদি এটার মান 0 আসতো,
বা যদি কার্ল যদি আসতো শূন্য তাহলে তখন আমি বলতাম যে এটা একটা অঘূর্ণনশীল ভেক্টর। ওকে, আই মিন এটা ঘুরতেছে না, এটা স্থির আছে এরকম বা সংরক্ষণশীল। আর যদি শূন্য না আসে তাহলে বলবো যে এটা অঘূর্ণনশীল না বা ঘূর্ণনশীল। ওকে, আর আগের দিন এরকম বলছিলাম একটা ভেক্টর যদি ডাইভারজেন্স শূন্য হয় তখন বলতে হবে সেটা সলিনয়েডাল। এভাবে অঙ্কে কোশ্চেনে বলতে পারে যে এই ভেক্টর ক্ষেত্রটা কি সলিনয়েডাল কিনা জাজ করো। তাহলে তখন তুই ডাইভারজেন্স বের করে যদি দেখি শূন্য আসছে বলবি হ্যাঁ, যেহেতু ডাইভারজেন্স শূন্য তার মানে ভেক্টর ক্ষেত্রটা সলিনয়েডাল। আর যদি ডাইভারজেন্স শূন্য না আসে বলবি সলিনয়েডাল না। আচ্ছা, এরকম ছোটখাটো অঙ্ক, এগুলা উদাহরণে তোরা দেখবি, কোনোটা যদি না পারিস বলিস আমাকে একটু, আবার করাই দেবো। আচ্ছা, এরকম আরেকটা দেখাচ্ছি, এই যে এটাই দেখাচ্ছি যে একটা ভেক্টর দেওয়া আছে, ঢাকা বোর্ড 2015 কোশ্চেন, এটা একটু দেখাই। ঢাকা বোর্ড 2015 কোশ্চেন, সেটা হচ্ছে একটা ভেক্টর আর দেওয়া আছে, আই কস 5t। এই দেখ, এখানে চাইলে কিন্তু তারা কস 5t লিখে পরে আই লিখতে পারতো, কিন্তু আইটা ওখানে দিলে আবার কনফিউশনে পড়তে পারে পোলাপান, এই জন্য দেয় নাই। ওকে, যে এইটার সাথে হচ্ছে সাইন 5t। কোশ্চেনটা হচ্ছে এই আর ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল দেখাইতে বলছে। দেখাও যে আর ভেক্টর ক্ষেত্রটি, মিটিং এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। আর 1 মিনিট আছে। আচ্ছা, আমি মিটিংটা কাটতেছি, আবার তোরা জয়েন দে। ওকে, তাহলে শোন, কোশ্চেনটা হচ্ছে এটা, যে আর ভেক্টর ক্ষেত্রটা দেওয়া আছে, এখন বলছে এই ভেক্টর ক্ষেত্রটা অঘূর্ণনশীল, এটা তোকে প্রুফ করা লাগবে। তো আমরা জানি যে অঘূর্ণনশীল দেখানোর জন্য আমাদের কার্ল বের করা লাগবে, তাহলে এইটার ফার্স্টে কার্ল বের করি। তো কার্ল বের করার জন্য যেটা করা লাগবে, আমার এই আর এর সাথে এই ডেলের বা ন্যাবলার ক্রস গুণ দেওয়া লাগবে। তো ক্রস গুণটা নিয়ম ছিল আই জে কে, এইখানে থাকবে ডেল ডেল এক্স, এই যে ন্যাবলার যেটা ছিল, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, আর এইখানে আসবে cos 5t, cos 5t, আর যে সাথে আছে হচ্ছে sin 5t, sin 5t। আর দেখ এখানে কে নাই, কোনো কে নাই, তার মানে এটা জিরো, কে নাই তার মানে সেটা হচ্ছে জিরো। ওকে, তাহলে এখানে আসছে cos 5t, sin 5t আর জিরো। তো এইবার এটার যদি আমরা ইয়া করি, নির্ণয় করি, তো নির্ণায়কের নিয়ম অনুযায়ী ফার্স্টে আই নিব, আই নিলাম, আই যখন নিব এইটা বাদ চলে যাবে, এইটা বাদ চলে যাবে, তার মানে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ হলে শূন্য হবে। সো আমি ডিরেক্ট ওইটাকে জিরো লিখতেছি, মাইনাস ডেল 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 জেড এর সাথে 5t আসবে, ডেল ডেল জেড এর সাথে সাইন 5t আসবে। ওকে, এটা গেল আই। এবার জে এর সাথে মাইনাস জে, জে যখন নিব এইটা আর এটা বাদ চলে যাচ্ছে, তার মানে হচ্ছে ডেল ডেল এক্স এর সাথে জিরো, এটা শূন্য হয়ে যাবে, সো লিখলাম জিরো, মাইনাস এই ডেল ডেল জেড এর সাথে cos 5t আসবে, ডেল ডেল জেড এর সাথে cos 5t। এবার প্লাস কে যখন নিব তখন এইটা আর এইটা বাদ চলে যাচ্ছে, তার মানে ডেল ডেল এক্স এর সাথে sin 5t, ডেল ডেল এক্স এর সাথে sin 5t, মাইনাস ডেল ডেল ওয়াই এর সাথে cos 5t, ডেল ডেল ওয়াই এর সাথে cos 5t, এই এরকম আসছে। এটাকে বিস্তার করলাম আর কি। এবার আমরা দেখি কত আসে। না না, মুছি নেই, আছে। দেখ আই, এটা তো জিরোই, এইটা কত হবে কেউ কি আমাকে বলতে পারিস? জেড এখানে চলক, এখানে কোথাও জেড নাই, তার মানে এই পুরাটাই কনস্ট্যান্ট, এই পুরাটাই কনস্ট্যান্ট, সো এই পুরাটাই জিরো হয়ে যাবে।
সো এই পুরোটা জিরো, তার মানে আয়ের সাথে যা আসতেছে সেটা হচ্ছে জিরো। আচ্ছা এখানে লিখলাম জিরো। মাইনাস যে এটা তো জিরোই, এখানে জেড ভিতরে কোথাও জেড নাই, তার মানে পুরোটা কনস্ট্যান্ট, সো এটাও জিরো। প্লাস কে এই এক্স, এখানেও কোথাও এক্স নাই, সো এটা পুরোটা কনস্ট্যান্ট জিরো। এইটা ওয়াই, এখানে কোথাও এক্স ওয়াই নাই, ওটাও কনস্ট্যান্ট, তার মানে সবগুলাই জিরো আসছে। তাহলে জিরো আই জিরো জে জিরো কে মানে হচ্ছে এটা একটা জিরো ভেক্টর আসছে। অবশ্যই পরীক্ষায় যদি তোরা এখানে ভেক্টর সাইন দিতে ভুলে যাস, স্যার চাইলে কাটা দিতে পারে, কারণ আমরা আগেই বলছি কার্লের মানে আর কি প্রোডাক্টটা কার্লের ক্ষেত্রে প্রাপ্ত রাশিটা সবসময় একটা ভেক্টর রাশি হবে, অবশ্যই এখানে জিরো ভেক্টর লেখা লাগবে। ওকে, তাহলে সুতরাং এটা আসছে জিরো ভেক্টর, সুতরাং আর ক্ষেত্রটি বা ভেক্টর ক্ষেত্রটি কোনটা, এই লাস্টের টুকু? আচ্ছা বলতেছি। আচ্ছা উপরে এগুলা জিরো কিভাবে আসছে, আচ্ছা দাঁড়া বলতেছি, আগে একটু লিখে নিই। অঘূর্ণনশীল, আচ্ছা জিরো কিভাবে আসছে, আমাদের ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণের নিয়ম ছিল যদি এইখানে যে চলক আছে, আই মিন ডেল ডেল জেল জেড, জেড বাদে যদি এখানে অন্য কোনো কিছু থাকে ওগুলা সব কনস্ট্যান্ট ধরবো। ওকে, জেড চলক ছাড়া অন্য কিছু থাকলে কনস্ট্যান্ট থাকবে। এখানে সাইনের সাথে 5t আছে, তার মানে এটা জেড না, সো এটা কনস্ট্যান্ট, পুরো জিনিসটাই কনস্ট্যান্ট। আর যে কোনো কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি জিরো আসে, তাহলে এই পুরোটা জিরো হয়ে গেছে। একইভাবে এইখানেও জেড আছে, এখানে কোথাও জেড নাই, সো এটাও পুরোটা কনস্ট্যান্ট, ওটাও জিরো হয়ে গেছে। একইভাবে এইখানেও তাই অবস্থা, এক্স নাই ভিতরে, এখানে ওয়াই নাই, সো এই পুরোটা কনস্ট্যান্ট। ওকে, এইবার আসি আমরা নদী নৌকার কিছু অঙ্ক দেখি। যতক্ষণ তাদের ধৈর্য আছে আমি ততক্ষণই দেখাবো, বেশি পেন দিব না। আগে একটা, হ্যাঁ চ্যাপ্টারের থিওরি শেষ, হ্যাঁ শুধু ম্যাথ বাদ আছে। এই তো এই নদী নৌকার ম্যাথগুলো দেখাই দিলে মনে হয় তোরা পারবি অনেক কিছুই, তারপরে না পারলে আবার দেখাবো, কোনো সমস্যা না। ওকে ধরে এরকম একটা নৌকা দিস, নৌকা অঙ্ক, নদী নৌকার অঙ্ক, সেটা হচ্ছে আচ্ছা আগে একটা কমন টাইপের অঙ্ক দেখেনি। কিছু বেসিক আগে বলে নিই। ধর নদী নৌকার অঙ্ক দিলেই আমাদের ফার্স্টে যেটা করা লাগবে, চিত্র আঁকা থাকুক বা না থাকুক, তুই তোর বোঝার জন্য একটা চিত্র এঁকে নিতে পারিস, আর যদি বুঝে যাস তাইলে তো হইলই। ধর এইখানে বলছে, এটা হচ্ছে আমার বইয়ের গাণিতিক উদাহরণ, তপনের বই তো, গাণিতিক উদাহরণ 2.3 আর কি, তোদের অবশ্য সেইটা দরকার নাই, বুঝলেই হইলো। তো উদ্দীপকটা এরকম যে বলছে যে এখানে যদি স্রোত না থাকে নদীতে, তাহলে একজন সাঁতারু নর্মালি 4 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। তার মানে ওটা হচ্ছে সাঁতারুর নর্মাল যে বেগটা আর কি। তো সাঁতারু এখন এরকম একটা নদীতে সাঁতার কাটতে যাচ্ছে, যেই নদীতে স্রোত এইদিকে ধর স্রোত বয়ে যাচ্ছে। ওকে, স্রোত বয়ে যাচ্ছে হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার বেগে। তো স্রোতের বেগটাকে আমরা ইউ দিয়ে দেখাইলাম, এটা তোদের ইচ্ছা। স্রোতের বেগটাকে আমি ইউ দিয়ে দেখাচ্ছি, 2 কিলোমিটার/আওয়ার বেগে এইখানে স্রোতের বেগ, স্রোত এই নদীতে প্রবাহিত হচ্ছে। তো এখন এই সাঁতারু কি করবে, সাঁতারুর হচ্ছে নদীর এক পার থেকে আরেক পারে যেতে যাচ্ছে, এই পার থেকে ওই পারে যাবে, এবং সে চাচ্ছে একদম সোজাসুজি নদী পার হবে। তার মানে সাঁতারুর ইচ্ছা হচ্ছে সে এরকম সরাসরি নদীটা পার হইতে চাচ্ছে। এখন সে যদি সোজাসুজি সাঁতার দেয় কখনোই সোজাসুজি যাইতে পারবে না, কারণ স্রোত তাকে ঠেলে অন্যদিকে নিয়ে যাবে। তাহলে তাকে এমন ভাবে সাঁতার কাটতে হবে যাতে স্রোত আর তার বেগের দুইটা লব্ধি মিলে সোজা হয়ে যায়। আমার কথাটা কি কেউ বুঝছিস?
বা কে বুঝিস নাই? আবার বলতেছি, আমি এই পার থেকে ওই পারে যাব, এখানে স্রোত বহমান, তাইলে আমি যদি সোজা সাঁতার দিই কখনো আমি ওইখানে যাইতে পারবো না, কারণ স্রোত আমাকে ঠেলে ওই পাশে নিয়ে যাবে। ওকে, তো আমাকে এমন একটা কাজ করা লাগবে, আমাকে এমন কোণ করে সাঁতার দিতে হবে যাতে স্রোতের বেগ আর আমার বেগ মিলে লব্ধি বেগের দিকটা সরাসরি সোজা হয়ে যায়, তাই কি না? এটুকু বুঝছিস? এই সবাই কি বুঝছিস? এই নামিরা বুঝছিস? সাঞ্জু বুঝছিস? সাঞ্জু বুঝছিস? তন্নি, আবির, আবির বুঝছিস? আরে এই যে আগে কোশ্চেন বুঝতো, অঙ্ক তো পরে, এখন কথা হচ্ছে বুঝিস নাই নামি? আচ্ছা তাহলে আবার বলতেছি, ওকে। আচ্ছা শোন, মানে আমি বলতে চাচ্ছি যে ধর তুই এই নদীতে সাঁতার দিবি, হ্যাঁ? তো এখন সাঁতার দিয়ে ওই পারে যাবি সরাসরি, এখান থেকে ওই পারে যেতে যাচ্ছিস। এখন তুই এভাবে সাঁতার দিলি, এই যে একদম পুরা সোজা দিকে মুখ করে, স্রোত কি তোকে সোজা যাইতে দিবে? স্রোত তো ধাক্কা দিয়ে তোর ওই পাশে পাঠাই দিবে না, তুই ওখানে যায় পৌঁছাবি, এরকম বাঁকা কোথাও দিয়ে পৌঁছাবি, এটা তো বুঝতেছিস, তাই না? কারণ এখানে একই সাথে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে। দুইটা ভেক্টর কি হবে দেখ, তুই এইদিকে চেষ্টা করতেছিস আর স্রোত তোকে এইদিকে ধাক্কা দিচ্ছে, তাইলে ব্যাপারটা এরকম হবে না? লব্ধি কিরকম করে বের করি, এরকম হয়ে যাবে না? মানে তুই ওইদিকে চলে যাবি। বুঝছিস কি নামি এবার? বুঝছিস? আবির বুঝছিস? যে স্রোত যদি এইদিকে ক্রিয়া করে, তুই যদি এইদিকে যাস, তাহলে লব্ধি ওইদিকে চলে যাবে, তুই আর ওই সোজা যাইতে পারবি না। তাহলে তোর এমন কাজ করা লাগবে যাতে এই লব্ধিটা এই বরাবর হয়ে যায়, মানে তুই চাচ্ছিস লব্ধিটাকে এই বরাবর নিয়ে আসতে, লব্ধিটা যেন এই বরাবর হয়। এইটুকু ক্লিয়ার হয়েছিস? আচ্ছা তাইলে এবার দেখ, তাইলে এটা যদি স্রোতের বেগ হয়, আমরা তো জানি ভেক্টরকে সরায় যে কোনো জায়গায় আনা যায়, আমি স্রোতের বেগকে এই বরাবর দেখালাম, তো স্রোতের বেগকে আমি ইউ দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে স্রোতের বেগ ইউ। তাহলে তুই কি করবি, তোর এটাকে লব্ধি বানাইতে হবে। লব্ধি বানানো মানে সামান্তরিকের যে ইয়া কর্ণটা, এটা বানানো লাগবে। কিভাবে বানাবো আমরা? এটাকে কর্ণ ধরে যদি একটা, আর এই যে এটাকে একটা বাহু ধরে আমি যদি এই যে একটা সামান্তরিক আঁকি, এরকম একটা সামান্তরিক পাবো না? তার মানে এইটা যদি স্রোতের বেগ হয়, তোর বেগটা হওয়া লাগবে এরকম, এইটা হওয়া লাগবে তোর বেগ ভি, এটা হচ্ছে সাঁতারুর বেগ। এভাবে যদি তুই সাঁতার কাটিস, তাহলে তোর চান্স আছে তুই সরাসরি ওই পারে গিয়ে পৌঁছাইতে পারবি। এটুক সবাই ক্লিয়ার হয়েছিস? আবির বুঝছিস? তোরা একটু রেসপন্স করিস। তার মানে এবার স্রোত যদি এই দিকে থাকে, স্রোতকে তো তুই কিছু করতে পারতিস না, তোর নিজেকে এমন দিকে কোণ করে যাইতে হবে যাতে স্রোত আর তোর বেগ মিলে লব্ধিটা একদম সরাসরি সোজা হয়ে যায়। তার মানে তোর এখন কি জানা লাগবে? তোর জানা লাগবে তোর অ্যাকচুয়ালি কত কোণে সাঁতার দেওয়া লাগবে, তোর এই আলফাটা জানা লাগবে, যে কত কোণে সাঁতার দিলে তুই, মানে স্রোতের সাথে কত কোণ করে সাঁতার শুরু করলে তুই সরাসরি সোজা গিয়ে পৌঁছাইতে পারবি। তো কোশ্চেনটা এটাই বলা হয়েছে, তোর স্রোতের বেগ তো সাঁতারুর বেগ বলেই দেওয়া আছে, সেটা হচ্ছে বললো 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেন করা হয়েছে সরাসরি সরাসরি অপর পারে পৌঁছাতে, অপর পারে পৌঁছাতে কত কোণে, কত কোণে বা কোন দিকে, এভাবে বলতে পারে, কোন দিকে সাঁতার কাটতে হবে। তার মানে তোকে বের করতে বলা হয়েছে ওই আলফাটা, যে তুই স্রোতের দিকের সাথে কত কোণ করে যাত্রা শুরু করবি। এটা নৌকাও হইতে পারে, সাঁতারও হইতে পারে, যাই বলুক একই কথা। না, এটাকে এই সব ক্ষেত্রে তুই মিটার পার সেকেন্ড না নিলেও চলবে, কারণ সব জায়গায় লাস্টের অ্যান্সারটাও তোর কিলোমিটার পার আওয়ারই আসবে, সমস্যা নেই। আর সময়টা, সময় যদি বের করতে পারে সেটা আওয়ারে আসবে। তুই মিটার পার সেকেন্ডে নিলে কোনো সমস্যা নাই, কিন্তু দরকার নাই। আচ্ছা এখন আমরা সলভে চলে আসি। তাইলে ফার্স্টে আমাদের এই চিত্র অনুযায়ী, তার মানে আমরা যেটা দেখতেছি
যে লব্ধির কোণটা কত, এই দেখ তো এখানে লব্ধির কোণটা কত, ইউ এর সাথে লব্ধির কোণ কত, 90 না, এই থিটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা যখন ওই যে ভেক্টরের লব্ধির সূত্র পড়ছিলাম তখন আমাদের চিত্রটা এরকম ছিল, একটু মনে পড়ে কিনা তোদের, দেখ পি, ওই যে সামান্তরিক সূত্র যখন পড়ছিলাম, এটা হচ্ছে কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ আলফা, আর এটা যে লব্ধি আর সেটার সাথে পি এর কোণটা থিটা ছিল, এরকম ছিল। তো এবার ওটার সাথে যদি মিলাই, এই পিটা হচ্ছে আমাদের ইউ, এই কিউটা হচ্ছে আমাদের ভি, এদের মধ্যবর্তী কোণ আলফা, ঠিক আছে আলফা জানি না, আমরা বের করব। আর এই যে আর এর সাথে মানে লব্ধির সাথে যে কোণ সেটা থিটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমরা এই সব অঙ্কের ক্ষেত্রে যখনই আমাদের বলবে সরাসরি ওই পারে যেতে হবে, কমন সেন্স যে আমাদের সবসময় স্থূল কোণেই সাঁতার কাটতে হবে। আমরা যদি সূক্ষ্ম কোণে সাঁতার কাটি জীবনে ওই পারে সোজাসুজি যেতে পারবো না, আরো দূরে চলে যাব। ওকে, তাহলে এখন সলভটা শুরু করতেছি আমি। এই অঙ্কগুলো খুব কমন। হ্যাঁ, কোন দিকে, ভেক্টরে কখনো দিক বললেই সেটা কোণ বোঝায়। ওকে, তো আমরা লব্ধির মান বের করার সূত্র শিখছিলাম আর দিক বের করার সূত্র শিখছিলাম, তো এখন আমাদের সেই দিকের সূত্রটা কাজে লাগবে। তো আমরা এখন সলভ শুরু করি। আমরা সলভটা জানি হচ্ছে ট্যান থিটা, ওই যে লব্ধির ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়ালস টু ছিল, উপরে ছিল কিউ কজ আলফা, মানে এখন হচ্ছে সরি উপরে ছিল কিউ সাইন আলফা, মানে হচ্ছে ভি সাইন আলফা, আর নিচে ছিল পি প্লাস কিউ কজ আলফা, তো এখন সেটা হবে ইউ প্লাস ভি কজ আলফা। সবার কি এটা মনে পড়ছে কিনা? সামান্তরিক সূত্রের মধ্যে দুইটা সূত্র লিখছিলাম, একটা হচ্ছে লব্ধির মান নির্ণয়ের আর একটা লব্ধির দিক নির্ণয়ের। এই লব্ধির মান নির্ণয়ের সূত্রটা এরকম ছিল, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এটা ছিল লব্ধির মান নির্ণয়ের। আর লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা এরকম ছিল, টেন থিটা কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এখানে আমরা যেটা করলাম, এটাকে পি ধরছি, এটাকে কিউ ধরছি, আর এটা হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা, আর এই যে লব্ধির সাথে কোণ থিটা সব ঠিক রাখছি, তাইলে এরকম দাঁড়াচ্ছে। সবাই এটুকু বুঝছিস? আচ্ছা, এবার মান বসাই দেখ। 1090 এখানে বসাচ্ছি, 1090, থিটার মান 90, আর ভি এর মান হচ্ছে 4, সাইন আলফা জানি না, বের করতে হবে। ইউ এর মান হচ্ছে 2 প্লাস 4 কজ আলফা। এইটুকু লেখা হইলে বল, আমি এখানেই ঠিক করব। এটুকু হয়েছে সবার? 1090-র মান ছিল ইনফিনিটি, মনে পড়ে? অসংজ্ঞায়িত বা ইনফিনিটি ছিল। আচ্ছা, তাহলে ইনফিনিটি মানে হচ্ছে, ইনফিনিটি মানে সামথিং ডিভাইডেড বাই জিরো, তো আমরা সেই ইনফিনিটিকেই লিখতে পারি 1/0। 1090 মানে ছিল ইনফিনিটি, সেই ইনফিনিটিকে লিখতে পারি 1/0। তোরা পরের লাইনে লিখবি, আমি ওই লাইনেই লিখলাম। তো 1/0 লিখলে দেখ, এইখানে যদি আমরা ইয়া করি, আর গুণ করি, তাইলে এইটা থেকে যাচ্ছে, আর ওই 4 সাইন আলফা 0 হয়ে যাচ্ছে, মানে পরের লাইনটা এরকম আসতেছে, 2 প্লাস 4 কজ আলফা, 2 প্লাস 4 কজ আলফা ইকুয়ালস টু, এই 4 সাইন আলফা 0 হয়ে যাচ্ছে, এই 0 এরকম আসছে। তাহলে এখান থেকে আমরা 2 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে 4 কজ আলফা ইকুয়ালস টু আসতেছে -2, আর তাইলে এখান থেকে কজ আলফা সমান সমান আসতেছে -2/4, আই মিন আলফা সমান সমান আসতেছে, যদি কজ ইনভার্স এখানে হাফ আসবে আর কি, এটা এটা আসতেছে -হাফ, তাহলে আলফা সমান সমান আসবে কজ ইনভার্স -হাফ, মানে হচ্ছে 120 ডিগ্রি, আলফার মান আসবে 120 ডিগ্রি। তার মানে তোর 120 ডিগ্রি কোণে যদি স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে সাঁতার দিস, তাহলে সরাসরি ওই পারে গিয়ে পৌঁছাইতে পারবি। যদি এর চেয়ে কম বা বেশি দিস, সোজা ওই পারে যাইতে পারবি না তুই। ওকে, হয় কম দিলে ওই সাইডে একটু চলে যাবি, বেশি দিলে এই সাইডে চলে আসবি, ব্যাপারটা এরকম। সবার এইটুকু লেখা হইলে একটা শর্টকাট বলে দিব, যাতে অবজেক্টিভে আসলে তোরা সহজে বের করে ফেলতে পারিস। হ্যাঁ, থিটার মান হচ্ছে
থিটার মান হচ্ছে 90, এই যে থিটার মান 90, কিন্তু 1090 মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে তোরা দ্বিতীয় লাইনে অ্যাকচুয়ালি ফার্স্টে এখানে ইনফিনিটি লিখবি, তৃতীয় লাইনে লিখবি 1/0, যেটাকে আমি একবারে লিখছি। তাই সবার এইটুকু হয়েছে, অ্যান্সারটা হবে সুতরাং 120 ডিগ্রি কোণে তোকে ওই পারে পৌঁছাইতে হলে 120 ডিগ্রি কোণে সাঁতার কাটতে হবে। তো এখন একটা শর্টকাট বলে দিই, যেটা দিয়ে যদি এরকম কখনো বলে সরাসরি ওই পারে যাইতে হবে, তাহলে আমরা কিভাবে অবজেক্টিভের ক্ষেত্রে শর্টকাটে বের করে ফেলতে পারবো। শর্টকাটটা হচ্ছে, দেখ আমরা লাস্টে কি করলাম, আলফার মান বের করতে হয়েছে কি, এখানে কজ আলফা সমান সমান মাইনাস উপরের যে 2 আসছে, এই 2টা অ্যাকচুয়ালি কি, এই 2টা ছিল স্রোতের বেগ। আচ্ছা, আর এই ভি এটা ছিল হচ্ছে সাঁতারুর বেগ। তাহলে আমরা একবারে ডিরেক্ট সূত্রটাকে এভাবে লিখতে পারি যে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস, উপরে থাকবে হচ্ছে স্রোতের বেগ, নিচে থাকবে সাঁতারুর বেগ, ওকে, বা নৌকার বেগ। তাহলে শর্টকাট যদি বলি, তাহলে এই ক্ষেত্রে শর্টকাট মেথডটা যেটা তোরা ইয়াতে অ্যাপ্লাই করতে পারবি, অবজেক্টিভের জন্য কাজে লাগাইতে পারবি। শর্টকাটটা হচ্ছে আলফার মানটা এই ক্ষেত্রে হবে মাইনাস কজ ইনভার্স, কারণ কজ আলফার সাথে ছিল তো, মাইনাস উপরে থাকবে স্রোতের বেগ, আর নিচে থাকবে, অঙ্ক করা যাবে না এটা তো বলা যাবে না, করা যাবে, কিন্তু স্যার নাম্বার দিবে কিনা এটা স্যারের ব্যাপার, ওকে। হ্যাঁ অবজেক্টিভ, কারণ এই যে শর্টকাট দিয়ে তো বের করা যায়, শর্টকাটে তো তুই বের করতে পারতিস, শর্টকাট তো জানিস, স্যারও জানে যে তুই এই শর্টকাটটা জানিস। এমনিতে তুই অ্যাডমিশনে শর্টকাট ইউজ করতে পারবি, অ্যাডমিশনে কিন্তু তুই অ্যাপ্লাই করতে পারবি, সমস্যা নেই। আচ্ছা শোন, এবার আসি এই যে এই শর্ট আরেকটা ব্যাপার, আরেকটা বেসিকের ব্যাপার কি, দেখ আমরা কি জানি যে কজ আলফা, হ্যাঁ নৌকার বেগ হইতে পারে, এটা লিখছি নৌকার বেগ, সেটা নৌকার হইতে পারে বা সাঁতারুর হইতে পারে, নৌকা হইতে পারে বা সাঁতারুর হইতে পারে। আচ্ছা এখন আসি, এখানে আরেকটা বেসিক জিনিস বলি, দেখ কজ আলফার সর্বোচ্চ মান কত, +1, সর্বনিম্ন মান -1, ওকে। যদি এখানে উপরে স্রোতের বেগটা বেশি হয়, মানে এই উপরের মানটা বড় হয় নিচের মানটা ছোট হয়, তাহলে কিন্তু এখানে সবসময় -1-এর থেকে, মানে আর কি এই মাইনাসের সাথে যে এখানে হাফ আসছে, ধর উপরে 4 হইতো নিচে 2 হইতো, তাইলে আসতো -2, মানে ওই যে -1-এর বাইরে চলে যাচ্ছে, ওকে। মানে কজ আলফার মান সবসময় -1 আর +1-এর মধ্যে থাকবে, তো তখন -2 চলে আসতেছে। তো সবসময় তার মানে উপরের মানটা ছোট হওয়া লাগবে, নিচের মানটা বড় হওয়া লাগবে, যদি এই উদ্দীপকে ওই ব্যক্তি ওই পাশে পৌঁছাইতে হয়, তাইলে অবশ্যই স্রোতের মানটা নৌকার বেগ বা সাঁতারুর বেগের চেয়ে কম হওয়া লাগবে। তো অঙ্কের মধ্যে কখনো যদি ডাটা এরকম দেখিস যে স্রোতের বেগ বেশি সাঁতারুর বেগের চেয়ে, তার মানে ওই ক্ষেত্রে কখনোই ওই পারে সোজাসুজি পৌঁছানো সম্ভব হবে না, ওকে। তো এইটা একটু লিখে রাখতে পারিস, এক্ষেত্রে ইউ মানে এই যে ইউ <<v হতে হবে, যদি না হয় তাহলে কিন্তু ওই পারে কখনোই সোজাসুজি যাওয়া যাবে না, ওই পারে যাওয়াই যাবে না, আর পৌঁছানো তো পরেই থাক। ইউ সবসময় ভি এর থেকে ছোট হইতে হবে। তার মানে তুই শর্টকাটের সূত্রটাকে আরেকভাবে মনে রাখতে পারিস, আলফা ইকুয়ালস টু হচ্ছে কজ ইনভার্স, ছোট মাইনাস উপরে ছোট মান নিচে বড় মানটা, সবসময় উপরে ছোট মানটা থাকবে নিচে বড় মানটা থাকবে। এই যে ইউ বড় হইলে দেখ এখানে ইউ এর মান ধর 4 ছিল, যদি এরকম হয় যে ইউ 4 দিছে আর ভি দিছে 2, তাইলে এইখানে আসবে -2। এখন ক্যালকুলেটারে কজ আলফা -2 মানে কজ ইনভার্স -2 বসায় দেখ, ম্যাথ এরর আসবে, ওকে, মানে এটার কোনো মান নাই, ওকে। তখন এই মান সম্ভব না, কারণ কজ আলফার মান সর্বোচ্চ +1, সর্বনিম্ন -1 পর্যন্ত হইতে পারে, -2-তে যাবে না। তো কখনো কখনো তো উদ্দীপকে এরকম ডাটা দিয়ে বলবে কি যে এই ক্ষেত্রে ওই পারে পৌঁছানো সম্ভব হবে কিনা, এরকম যদি বলে তুই এই পর্যন্ত অঙ্কটা করে
লাস্টে কজ আলফার মান যদি এরকম +1 থেকে বড় অথবা -1 এর চেয়ে ছোট হয় তাহলে বলবি এক্ষেত্রে ওই পারে পৌঁছানো সম্ভব না। এরকম একটা অঙ্ক আছে বোধহয়, দ্বারা আমি একটু বলে দিই। দেখে আছে কিনা, একটু আগে তো মনে হয় এই যে পাইছি একটা বোধহয়। আচ্ছা না, এখানে বলছে যে সোজাসুজি ওই পারে পৌঁছাইতে পারবে কিনা এরকম বলছে। এটা তারা দেখি, আচ্ছা আমি আপাতত উদাহরণ পাচ্ছি না, এরকম দিতে পারে। হ্যাঁ, তুই তখন লাস্টে ওই পর্যন্ত আসার পরে তুই বুঝে যাবি, যেহেতু ম্যাথ এরর আসতেছে তার মানে এই ক্ষেত্রে ওই পারে পৌঁছানো সম্ভব হবে না। আচ্ছা এবার এটা একটা গেল, আরেকটা টাইপের অঙ্ক দেখাচ্ছি। এটা দেখে আজকে শেষ করব, তারপরে তোরা নদী নৌকার অঙ্কগুলো করবি। কোনোটা না বুঝলে তারপরে আমি পরের দিন আবার এই নদী নৌকা নিয়ে অঙ্ক ম্যাথ করাবো। ওকে, আরেকটা দেখাচ্ছি। আরেকটা হচ্ছে সময় বের করতে বলবে। ধর এরকম একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে নদী, নদীটার প্রস্থ দেওয়া আছে। এই নদীটার মানে প্রস্থ হচ্ছে 36 মিটার। আর একটা নৌকা ধর এখান থেকে যাত্রা শুরু করছে 37 ডিগ্রি কোণ করে, 37 ডিগ্রি কোণ করে, এবং সে তার তার বেগ ছিল, এই নৌকার বেগটাকে ধর আমি আগের বার নৌকার বেগ কি দিয়ে দেখাইছিলাম, ইউ দিয়ে, ইউ দিয়ে মনে হয়, হ্যাঁ ইউ দিয়ে দেখাইছি। তো ইউ দেওয়া আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ইউটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। আর স্রোতের বেগটা বলে দিছে, যেখানে স্রোতের বেগ আগেরটার মতো করে আমরা আঁকতেছি। এই স্রোতের বেগটা ভিটা বলে দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। তার মানে এই স্রোতের বেগের চেয়ে নৌকার বেগ বড়। তো এখন প্রথম কথা হচ্ছে, এখন এই নৌকাটা কোথায় গিয়ে পৌঁছাইছে এরকম একটা বিন্দু দিয়ে দিছে। উদ্দীপকে ভি দিয়ে দেখায় নাই, উদ্দীপকে ভি আর দিয়ে দেখাইছে এরকম। আমি আমার মতো করে দেখাইছি, সমস্যা নেই। এটা হচ্ছে বোর্ড নাম্বারটা, বোর্ড হচ্ছে কুমিল্লা বোর্ড 2015। আমি ওই যে আগেরটার মতো করে লিখছি। এখন আমি ভি দিয়ে স্রোতের বেগ বুঝাচ্ছি। এইদিকে স্রোত আর নৌকা ওই বরাবর 37 ডিগ্রি কোণ করে রওনা দিছে। আচ্ছা এখন এই যে ঠিক অপর পারে এই বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই নৌকাটা যেহেতু কোণ করে রওনা দিছে, সূক্ষ্ম কোণ করে, তার মানে স্রোত আর ইউ এর যদি আমরা এই দুইটার যদি লব্ধি করি, লব্ধিটা এরকম মাঝখান দিয়ে যাবে। তার মানে সে এমন কোথাও চলে যাবে, সে এইখানে কোথাও সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, এরকম বলছে যে নৌকাটা এইখানে সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। আমার কোশ্চেন বুঝছিস? স্রোত চলতেছিল 3 মিটার পার সেকেন্ড বেগে, 37 ডিগ্রি কোণ করে নৌকা রওনা দিছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এবং নৌকাটা সোজাসুজি ওইখানে না মানে এটা তো ওই পারের ঠিক অপোজিট বিন্দু, নৌকাটা পৌঁছাইছে সরাসরি সোজা তো পৌঁছানোর কথাই না, সে বি বিন্দু থেকে একটা দূরত্বে, এত দূরত্বে গিয়ে সি বিন্দুতে সে পৌঁছাইছে, ওখানে গিয়ে নৌকাটা পৌঁছাইছে। তো কোশ্চেন হচ্ছে এই বিসি দূরত্বটা কত, কোশ্চেনটা হচ্ছে বিসি দূরত্ব কত, এটা বের করতে বলছে। ওকে, তো এখন হ্যাঁ অবশ্যই সোজা যাইতে পারবে না, হ্যাঁ বেঁকেই গেছে, এই জন্য সে বেঁকে আরো ওইদিকে সরে গেছে। আচ্ছা তো এখন আমাদের ওই ভেক্টরের, হ্যাঁ স্থূলকোণের দিকে যাবে না, মানে ব্যাপার হচ্ছে সে যদি সরাসরি ওই পাশে যাইতে চাইতো তাহলে তো তাকে স্থূলকোণ করে রওনা দিতে হইতো, কিন্তু তার ওরকম কোনো ইন্টেনশন নাই, সে 37 ডিগ্রি কোণ করে রওনা দিছে, সো ওই পারে গিয়ে পৌঁছাইছে সি বিন্দুতে। কোথায় গেছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের কোশ্চেনে বলে দিছে বিসি দূরত্বটা কত হবে, মানে ও যেখান থেকে যাত্রা করে
ঠিক অপোজিট বিন্দু যদি একটা বি বিন্দু হয়, বিসি দূরত্বটা কত হবে আমাদের সেটা বের করা লাগবে। তো আমাদের সেটা বের করার জন্য যে জিনিসটা দরকার হবে, দেখ, একটা হচ্ছে যে আমরা এস ইকুয়ালস টু ভিটি এই সূত্রটা জানি। তো এখন কথা হচ্ছে ওই পারে নৌকাটা কিন্তু এখন দুইটা টাইপের দূরত্ব অতিক্রম করতেছে। একটা হচ্ছে উলম্ব বরাবর, আর একটা হচ্ছে আনুভূমিক বরাবর। মানে হচ্ছে সে সরেও যাচ্ছে স্রোতের দিকে, আবার এই নদীর প্রস্থ বরাবরও সে উপরের দিকে পৌঁছাচ্ছে। তার এখন দুইটা টাইপের দূরত্ব আছে। রিজন কি, রিজনটা দেখাই দিচ্ছি। এই ইউটাকে যদি আমরা ভাগ করি, এই যে এটা হচ্ছে ইউ ছিল, এটা যদি ইউ হয়, আমরা জানি এটার দুইটা উপাংশ আছে, একটা এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। আমরা জানি ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করা যায়। তো আমি এটাকে আপাতত এইভাবে দেখাইলাম যে এটাকে ধর ইউ এক্স দিয়ে লিখলাম, এটাকে ধর ইউ ওয়াই দিয়ে লিখলাম। তার মানে এই বেগের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে ইউ এক্স আর একটা হচ্ছে ইউ ওয়াই। কোন অংশটা নৌকাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? ইউ এক্স অংশটা নৌকাটাকে ওই দিকে সরায় নিচ্ছে, আর ইউ ওয়াই অংশটা নৌকাটাকে নদীটা পার হইতে সহায়তা করতেছে। সবাই এটুকু বুঝছিস? সবাই এটুকু বুঝছিস নাকি? আবার বলবো, ওকে। নৌকার বেগটাকে আমি দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউএক্স, এই যে এটা যদি ইউ হয়, একটা আছে স্রোতের দিক বরাবর ইউএক্স, আর একটা হচ্ছে ইউ ওয়াই যেটা হচ্ছে উলম্ব বরাবর। তো এটার মধ্যে একটা এই ইউএক্স অংশটা নৌকাটাকে সরায় নিয়ে যাচ্ছে, মানে ইউএক্স অংশের কারণেই সে কিন্তু ওইদিকে সরে গেছে, ওই যে বিসিতে চলে গেছে। আর ইউআই অংশটার কারণেই সে নদীটা পার হইতে পারছে। এটুকু বুঝছিস? আচ্ছা, এটা যদি বুঝে থাকিস তাহলে এবার একটু খেয়াল কর, এই নৌকার এই বেগের দিকের সাথে কিন্তু আরেকটা ভেক্টর আছে, আর আমরা জানি একই বরাবর ভেক্টর হলে যোগ হয়ে যায়। এই দিকে কিন্তু এই স্রোতের বেগটাও আছে। তার মানে নৌকার এখন দুইটা, এই যে ইউএক্স বেগের সাথে স্রোতের বেগটাও যোগ হবে। মানে নদীর যখন প্রস্থ বরাবর যে নৌকার বেগ, সেখানে স্রোতও তাকে হেল্প করতেছে ঠেলে নেওয়ার জন্য। এই দিকে দুইটা বেগ আছে, একটা হচ্ছে নৌকার নিজের বেগ ইউএক্স, আর একটা হচ্ছে স্রোতের বেগ। তার মানে ঠেলে নেওয়ার জন্য বা বিসির দিকে নেওয়ার জন্য যে বেগটা কাজ করতেছে সেটা হচ্ছে এই পুরাটা। এইটুক সবাই ক্লিয়ার হয়েছিস কিনা? এটুক ক্লিয়ার হয়েছিস? না হলে আবার বলবো। তাই না, আমি বুঝছিস? আচ্ছা, এই নৌকাটা এভাবে যাচ্ছে। এভাবে যাওয়া মানে কি, সে পাশেও সরতেছে উপরে উঠতেছে, এরকম একটা ব্যাপার। তার মানে তার উপরে দুইটা টাইপের ভেক্টরের অংশ, একটা ভেক্টরের দুইটা অংশ কাজ করতেছে। একটা অংশ তাকে সরায় নিয়ে যাচ্ছে, ওই যে বিসি বরাবর ঠেলে নিয়ে গেছে। তো ও কিন্তু শুধু ওই দিকে যায় নাই, একই সাথে সে উপরের দিকে উঠছে, মানে আর কি এই নদীটাও পার হয়ে গেছে। তার মানে আরেকটা অংশ তাকে ঠেলে ওই নদী পার হইতে সহায়তা করতেছে। বেগের দুইটা অংশ আমরা ভেক্টরকে উপাংশে ভাঙতে পারি, সেই উপাংশটাই ভাগ করছি। এই ওই অংশটা অবশ্যই তাকে নদী পার হইতে সহায়তা করতেছে। এই ওই অংশটা না থাকলে সে আজীবন ওই দিকেই যাইতো। ওকে, কখনোই আর ওই পারে যাওয়া হইতো না। তাহলে এখন আমার কথা হচ্ছে, আমার লাগবে এই বিসি। বিসি হচ্ছে একটা দূরত্ব, আর দূরত্ব সূত্র জানি আমরা, বেগ ইন্টু সময়, মানে হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। এটা যদি এস হয় ভিটি। তো এই বরাবর নৌকার টোটাল বেগ কত? এই বরাবর নৌকার টোটাল বেগ কিন্তু এইটা আর এইটা না, ইউএক্স প্লাস ভি না? এটা বোঝা যায়? বিসি বরাবর নৌকার টোটাল বেগ হচ্ছে ইউএক্স আর ভি, মানে হচ্ছে স্রোত নিজের বেগের একটা অংশ আছে, সাথে স্রোতের বেগটাও তাকে সহায়তা করতেছে। আবির, এটা বুঝছিস? এই নামি কি বুঝতেছিস? আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে ভি, আর সাথে আমাদের টি লাগবে। টিটা আমরা এখনো বের করি নাই, টিটা বের করে নিব। আচ্ছা, টি বের করব কিভাবে? টি হচ্ছে এই নদী পার হইতে যে সময় লাগছে, সেই সময় তো আসলে ও অত দূর চলে গেছে। নদী পার হইতে যে সময় লাগছে সেই সময় সে ওইটুক দূরত্ব অতিক্রম করে গেছে। তো নদী পার হওয়ার সময়টা আমি বের করে নিই, সেটা যদি বের করতে চাই। তো আমরা জানি ওই সময় বের করার জন্য আবার দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। এখন এই ক্ষেত্রেও কিন্তু দুইটার দূরত্ব আছে। একটা হচ্ছে এই যে এবি বরাবর দূরত্ব, আর একটা হচ্ছে ওই বরাবর দূরত্ব। ওই দূরত্ব তো আমরা বের করব, সো ওইটা নিয়ে আমাদের টেনশনে নেই। তাহলে এই যে এই দূরত্বটা কিন্তু আমরা জানি 36 মিটার।
এই 36 মিটার এই দূরত্বটা যদি ইউজ করতে চাই, তো দূরত্ব বাই বেগ, এই 36 মিটার যাওয়ার জন্য নৌকা কোন বেগ ইউজ করছে আমাকে একটু বলতো। এই চিত্রটা দেখে নৌকা এখানকার কোন বেগটা ইউজ করছে ওই 36 মিটার যাওয়ার জন্য? সবাই কি শিওর? 10? 10 কিন্তু ইউ ছিল, 10 কিন্তু সে ইউজ করে নাই, সে 10-এর একটা অংশ ইউজ করছে, সেটা হচ্ছে ইউ ওয়াই। এটা বুঝতেছিস? এই 36 মিটার তো সরাসরি দূরত্ব, ও কিন্তু 10-এর পুরাটা ইউজ করে নাই উপরের দিকে যাওয়ার জন্য, 10টা 2 ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ইউআই আর একটা এই নিচের দিকে, এই অংশ দিয়ে সে সোজাসুজি যাবে, 36 মিটার যাবে। এটা বুঝছিস? ভাই তোরা কি বুঝতেছিস এই অংশটা? বেগের তো সে মান কত আসবে সেটা আমি পরে লিখতেছি। তো উপরে লিখলাম ডি আর নিচে লিখতেছি ইউ ওয়াই। তো ইউ ওয়াই কত হয় সেটা আমরা এখন দেখি। আমরা এইটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এটাকে কি লিখতে হয়? ইউ সাইন থিটা লেখা লাগে না? এটা যদি থিটা হয় এটা কি ইউ সাইন থিটা, আর এটা ইউ কস থিটা, এরকম ছিল না? মনে আছে তো? আচ্ছা, তাহলে এটা কিন্তু ইউ সাইন থিটা, তার মানে এটা হবে ইউ সাইন থিটা। তাহলে আমি বসাই দিচ্ছি, ডি এর মান হচ্ছে 36। দেখ এই 36 পার হইতে সে পুরা 10 ইউজ করে নাই, সে ইউজ করছে 10 সাইন এই 37 ডিগ্রি। টাইমটা কত আসে একটু কেউ হিসাব করতো? আচ্ছা, নাহলে আমি ডিরেক্ট অ্যান্সার এখান থেকে বসাই দিচ্ছি। আসে হচ্ছে 5.982 সেকেন্ড, এরকম আসে। এত সেকেন্ড লাগছে তার এই সরাসরি দূরত্ব অতিক্রম করতে। তাইলে এখন এইটাকে এখানে বসাই দিই। ইউএক্স, ইউএক্স এর মান কত? ইউএক্স এর মান কিন্তু ইউএক্স হচ্ছে ইউ, এটা যদি সাইন থিটা হয় এটা হবে ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ কস থিটা। তাহলে আমার এখানে আসবে ইউ কস 37 ডিগ্রি প্লাস ভি, আচ্ছা এখানে থিটাই রাখলাম আমি আপাতত, থিটা প্লাস ভি ইন্টু টি। তাহলে মানগুলা বসাই দিই, মানগুলা বসাই দিচ্ছি। ইউ এর জায়গায় বসাচ্ছি 10, ইউ এর জায়গায় 10, থিটার জায়গায় হচ্ছে 37, আর ভি এর জায়গায় 3, আর টি এর জায়গায় হচ্ছে 5.982। তাতে বিসির মান আসবে হচ্ছে 65.72। সবাই একটু হিসাব করিস তো, কেউ একজন, সবার করা লাগবে না, একজন কর বিসির মানটা এটাই আসে কিনা, যদি ক্যালকুলেটর থাকে। আসছে হচ্ছে 65.72 মিটার। কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু দেখ মানটা এটাই আসে কিনা। আসছে রে? আসলো তো 65.72। হ্যাঁ বিসি দ্বারা আমি আমি আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি হিসাব করতেছি। 10 cos 37 প্লাস 3 ইন্টু 5 পয়েন্ট, হ্যাঁ এটাই তো আসার কথা, 5.98। হ্যাঁ এটাই আসছে 65.72 মিটার। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। তোদের যদি কঠিন মনে হয় আজকে তোরা প্র্যাকটিস কর, তারপরে আবার আমরা নদী নৌকার যদি আরো দরকার হয় ম্যাথ করাই দিব, সমস্যা নেই। ওকে, কিন্তু এই যে মাথায় এই বেসিকগুলো আবার একটু পিছনের জিনিসগুলো দেখিস, তাহলে মনে পড়বে যে উপাংশে ভাগ করা। ওকে, ভেক্টরকে সবসময় আমরা দুইটা উপাংশে ভাগ করে চিন্তা করতে পারি। একটা ভেক্টরের সবসময়ই একটা ভেক্টরকে ভেঙে দুইটা ইফেক্ট বের করে ফেলতে পারি, একটা হচ্ছে আনুভূমিক বরাবর আর একটা উলম্ব বরাবর, সেটাই এখানে কাজে লাগাইছি। আর লেখাগুলো আমি তো এখানে একদম পুরা জাস্ট ক্যালকুলেশনগুলো করলাম। লেখার সময় লেখাগুলো লিখবি, বই দেখলেই বুঝতে পারবি যে এই জিনিসটাকে, এটা হচ্ছে নৌকার বেগের উপাংশ কোন বরাবর? স্রোত বরাবর নৌকার বেগের উপাংশ।
আর এটা হচ্ছে প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ। এভাবে এই বাংলা লেখাগুলো বই থেকে একটু দেখিস। আর কেউ যদি চিত্র এঁকে চিত্রের মধ্যেই যদি এগুলা বুঝাই দেয় তবুও সে নাম্বার পাবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, মনে হয় তোদের মাথা ধরে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। কালকে আবার দেখা হচ্ছে 3:30টায়। ওকে, ওয়ালাইকুম আসসালাম।